আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে শনিবার সকাল থেকে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপর হামলা শুরু করেছে। তো এই হামলাটা এমন একটা সময় তারা শুরু করেছে যখন আমেরিকার সঙ্গে ইরানের আলোচনা চলমান। তো এই ট্রাম্প যে সিদ্ধান্তটা নিল, আসলে এটাতে এটাই বোঝায় যে ট্রাম্প যেটা বলেন সেটা করেন না। ট্রাম্প যেটা বলেন তার উল্টো করেন। অর্থাৎ ট্রাম্প যেখানে আলোচনার কথা বলছে, যেখানে সমস্যার সমাধানের কথা বলছে, সেখানে তিনি এই কথা বলার মাঝেই আক্রমণ শুরু করে দিলেন। তো এইখানে কী কারণে মূলত এই আক্রমণটা করলেন? ট্রাম্পের উদ্দেশ্য তিনটি। প্রথমত হচ্ছে ইরানের সরকারের পতন ঘটানো। এইটা হচ্ছে ট্রাম্পের প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইরানের পারমাণবিক যে কর্মসূচি আছে সেই কর্মসূচিকে বন্ধ করা। এবং তৃতীয় যে কারণটা হচ্ছে যে চীন রাশিয়ার সঙ্গে ইরানের যে একটা সুসম্পর্ক, ইরানকে যদি দুর্বল করা যায়, ইরানকে যদি পরাস্ত করা যায়, ইরানকে যদি আমেরিকার কন্ট্রোলে আনা যায়, তাহলে তাদের এই অ্যালায়েন্সটা ভেঙে দেওয়া সম্ভব। এই কারণে মূলত আমেরিকা এবং ইসরায়েলের মাথা ব্যথার মূল কারণ হচ্ছে ইরানকে দুর্বল করা এবং ইরানকে আমেরিকার কন্ট্রোলে আনা। তো এই কারণে এখন যে যুদ্ধটা শুরু হলো, ইরানের উপরে শনিবার সকাল থেকে ইসরায়েল এবং আমেরিকা হঠাৎ করে বিমান হামলা করলো এবং এই বিমান হামলায় ইরানের একটা প্রাইমারি স্কুলের প্রায় 37 জন শিক্ষার্থী মারা গেছে, এই পর্যন্ত যতটুকু খবরে জানা গেল। এখন বিষয়টা হচ্ছে যে ইরান এই হামলার পরপরই মধ্যপ্রাচ্যে আমেরিকার যে 6টি এয়ার বেজ আছে সেই 6টি দেশে হামলা করলো এবং এই হামলাতে মোটামুটি ইরান তাদের টার্গেটে মিসাইলগুলো অ্যাটাক করতে পেরেছে। কিন্তু একটা উদ্বেগের বিষয় হচ্ছে যে ইরানের সঙ্গে ইসরায়েলের প্রথম যে যুদ্ধটা হলো 2025 সালে, সেখানে ইরানের আকাশ প্রতিরক্ষা খুবই দুর্বল ছিল, যার কারণে ইসরায়েল খুব সহজেই ইরানে অ্যাটাক করেছিল এবং অনেক ক্ষতি করেছিল। তো অনুরূপ তখন ইরান যখন ইসরায়েলে হামলা করেছিল, তখন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ভালো, কারণ ইসরায়েল আয়রন ডোম তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের প্রায় 90% মিসাইল তারা আটকে দিয়েছিল, প্রায় 10% মিসাইল ইসরায়েলে হামলা করতে পেরেছিল এবং এই 10%-এর কারণে ইসরায়েলের যে ব্যাপক ক্ষতি হয়েছিল সেই ক্ষতিটা আমরা মিডিয়াতে দেখতে পেয়েছি। এখন বিষয়টা হচ্ছে যে এই যুদ্ধের ভবিষ্যৎটা কী হবে, মানে এই যুদ্ধের ভবিষ্যতে কী হবে। একটা জিনিস দেখেন, পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্র, সামরিক শক্তি বলেন, অর্থনৈতিক শক্তি বলেন, সব দিক থেকে আমেরিকা 1 নম্বরে এবং সামরিক দিক থেকে ইরানের অবস্থান 16তম। তো এইখানে যদি এই যুদ্ধটা দীর্ঘায়িত হয় তাহলে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে? এখানে নিঃসন্দেহে বলতে হয় যে ইরান সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ ইরানে এখন অর্থনৈতিক মন্দা চলছে এবং এই অর্থনৈতিক মন্দাটা এতটাই তীব্র যে ইরানের সাধারণ মানুষ সরকার পতনের আন্দোলনের জন্য রাস্তায় নেমে এসেছে। এই সুযোগটাই কিন্তু আমেরিকা গ্রহণ করেছে। ইরানের এই সমস্ত মানুষদেরকে আরও উস্কে দিচ্ছে এবং ট্রাম্প হামলার পরপরই একটা বিবৃতিতে বলেছে যে তোমরা আন্দোলনকারীরা ঘরে থাকো, আমরা বোমাবর্ষণ করব, বোমাবর্ষণ শেষ হলে তোমরা সকল সরকারি স্থাপনা দখল করে নেবে এবং তোমরা নতুন সরকার গঠন করবে। তো এই যে একটা মেসেজ ইরানের সাধারণ নাগরিকদেরকে দিচ্ছে, বিষয়টা হচ্ছে ট্রাম্প বিষয়টা যতটা সহজ মনে করছে হয়তো ততটা সহজ নাও হতে পারে, কারণ এই যুদ্ধটা এখন আঞ্চলিক যুদ্ধে পরিণত হয়েছে এবং ইরান ইসরায়েল এবং আমেরিকার কে মোক্ষম জবাব হিসেবে তারা মিসাইল অ্যাটাক করছে। ইরানের সমরাস্ত্র ভাণ্ডারটা অনেক বেশি শক্তিশালী কিন্তু অবিনশ্বর নয়, কারণ ইরান
ইরানের যে সমরাস্ত্র ভান্ডার থেকে ইরান যে মিসাইলগুলো অ্যাটাক করবে, একটা সময় এই মিসাইলগুলো শেষ হয়ে যাবে। কিন্তু তখন কি হবে? তো বিষয়টা হচ্ছে যে পতন হবে, হয়তো ইরান হয়তো পারবে না, কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হবে উভয়েরই। এবং আমেরিকা বা ইসরায়েলের অনেক বেশি অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হবে এবং অনেক মানুষের প্রাণ যাবে। তো এই যে আহ, এই যে বিষয়টা যে আমেরিকা ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে চায়, অথচ তারা নিজেরাই পারমাণবিক শক্তিশালী একটা দেশ, এবং এই ইসরায়েলকেও সকল ধরনের পারমাণবিক সহযোগিতা সেটা আমেরিকাই দিয়েছে, এবং ইসরায়েলকে পারমাণবিক শক্তিশালী তারাই করেছে, যার কারণে ইসরায়েল সমস্ত মধ্যপ্রাচ্যটাকে নিয়ন্ত্রণ করছে। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান যে বেসগুলো আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে মুসলিম কান্ট্রিতে, এবং এই সকল মুসলিম কান্ট্রিগুলা সবাই ইরান ইরানকে কোনোভাবে তারা সহযোগিতা করছে না, তারা আমেরিকা এবং ইসরায়েলকে সহযোগিতা করছে। তারা ইরানের মিসাইলগুলোকে আকাশে আটকে দেওয়ার চেষ্টা করছে। তো এটা মুসলমানদের জন্য একটা ভয়ঙ্কর বার্তা যে আহ, মুসলমানের সব থেকে বড় এখন শত্রুতে পরিণত হয়েছে। মুসলমানই এখন মুসলমানের সব থেকে বড় ক্ষতির কারণে পরিণত হয়েছে, যেটা আমরা এই যুদ্ধতে দেখতে পাচ্ছি। প্যালেস্টাইনের উপরে ইসরায়েলের যে হামলাগুলো হয়েছে ইতিপূর্বে, সেখানে বিভিন্ন মুসলিম দেশ শুধু সমবেদনা জ্ঞাপন করেছে। বাস্তবে তারা সরাসরি যে যুদ্ধটাকে থামানোর জন্য যে প্রচেষ্টা বা সরাসরি প্যালেস্টাইনের পক্ষে অংশ নেওয়া, এই ধরনের কোনো কর্মকাণ্ড বা অ্যাক্টিভিটিস আমরা দেখিনি। তো বিষয়টা হচ্ছে যে এই যুদ্ধের পরিণতি হয়তো ভয়াবহ হবে। এটা শুধু ইরান, ইসরায়েল বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটা পুরো আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে এবং এর প্রভাবটা সারা বিশ্বেই পড়বে। ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ করার একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তো পৃথিবীর প্রায় 40% তেল এই হরমুজ প্রণালী থেকে পরিবহন করা হয়। তো যখন এই যুদ্ধটা দীর্ঘায়িত হবে এবং ইরান হরমুজ প্রণালীকে বন্ধ করে দিবে, তখন পৃথিবীতে ব্যাপক তেলের সংকট দেখা দিবে, দ্রব্যমূল্যর বৃদ্ধি পাবে, এবং অন্যান্য যে সকল অর্থনৈতিক যে সমস্যা বা যে সহজলভ্যতা সেগুলোতে বিঘ্ন সৃষ্টি হবে। তো এটা হচ্ছে এখন বিশ্বের সবথেকে বড় এবং একটা ভয়াবহ সমস্যা। বিষয়টা হচ্ছে যে এই যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয়, এটা পুরো বিশ্বের জন্য একটা হুমকি, এবং ভবিষ্যতে এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। তো এখন আসা যাক যে ইরানের কিছু বন্ধু রাষ্ট্র আছে, যেমন ধরেন চীন, উত্তর কোরিয়া বা রাশিয়া। তারা কি এই যুদ্ধে অংশগ্রহণ করবে? তারা কি সহযোগিতা করবে? প্রথম কথায় বলতে হয়, রাশিয়া অলরেডি ইউক্রেনের সঙ্গে 4 বছর যুদ্ধ করতে করতে তাদের সামরিক এবং অর্থনৈতিক শক্তি অনেকটা দুর্বল হয়ে গেছে। রাশিয়া একমাত্র তার দেশের উপরে কোনো হামলা না হলে তারা সরাসরি অন্য কোনো দেশের সঙ্গে এখন আর যুদ্ধে জড়াবে না। দ্বিতীয় কথা হচ্ছে চীন প্রযুক্তিগতভাবে অনেক উন্নত হয়েছে, সামরিকগতভাবে অনেক উন্নত, কিন্তু তারাও ঠিক একই থিওরি অবলম্বন করবে। তাদের দেশের উপরে হামলা না হলে তারা সরাসরি কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না। বাকি রইল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া হয়তো ইরানকে কিছু সামরিক সহযোগিতা করতে পারে বা কিছু সৈন্য বা অস্ত্র গোলাবারুদ দিয়ে সহযোগিতা করতে পারে, কিন্তু সরাসরি উত্তর কোরিয়া যুদ্ধে জড়াবে না যতক্ষণ না পর্যন্ত তার উপরে অ্যাটাক হয়। তো এই যে একটা বিষয় আমরা সবসময় মনে করি যে একটা দেশের অনেকগুলো শক্তিশালী দেশ বন্ধু থাকে, বিপদে পড়লে তারা এগিয়ে আসবে। বাস্তবিক অর্থে আসলে এটা না। এবং এর প্রমাণ আমরা যে 25 সালে যে যুদ্ধগুলান হয়েছিল, ইরানের উপরে ইসরায়েল যখন অ্যাটাক করেছিল, তখন আমরা দেখেছি যে তার বন্ধুরাষ্ট্রগুলো শুধু নিন্দাই জানিয়েছে, আদতে তারা কোনো ধরনের কোনো সামরিক সহযোগিতা বা সরাসরি এসে হস্তক্ষেপ করেনি। অথচ দেখেন ইরান
রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান সরাসরি রাশিয়াকে বিভিন্ন ধরনের সামরিক সহায়তা থেকে শুরু করে ড্রোন এবং অন্যান্য সহযোগিতা দিয়ে সহায়তা করেছে। এখানে উত্তর কোরিয়া রাশিয়াকে সৈন্য এবং সামরিক সহযোগিতা করেছে, অথচ ইরানের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এখন এই যুদ্ধটা যদি অনতিবিলম্বে শেষ না হয়, বন্ধ না হয়, তাহলে এটা বিশ্বের জন্য একটা ভয়াবহ পরিণতি ডেকে আনবে এবং এই বিশ্বের জন্য আমরা মনে করছি যে ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু হওয়ার একটা প্রাথমিক অবস্থায় চলে গেছে। তো আমরা চাই যে এই যুদ্ধটা অনতিবিলম্বে বন্ধ হোক এবং পৃথিবীর যে পরিস্থিতি সেটা শান্ত হোক। তো ধন্যবাদ। পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।